আমি এখন একটা কথা বলতে চাই। বাংলাদেশের জাতীয় সমঝোতা, জাতীয় রিকনসিলিয়েশনের জন্যে এ ব্যাপারে আমি বেশি কিছু কথা এখনও শুনিনি। অনেকেই বলতে পারেন দেশ এখনও স্ট্রাগল করছে, এখনও সংগ্রাম করছে। এই সময়ে আমরা কেন রিকনসিলিয়েশনের কথা বলতে চাই? কিন্তু একটা দেশ পরিচালনার জন্যে, ভালোভাবে একটা দেশ পরিচালনার জন্যে প্রথম থেকেই আমাদের বুদ্ধিজীবীদের এবং দেশকে যারা ভালোবাসেন, সাধারণ জনগণ, আমাদেরও একটা চিন্তা ধারা আসতে হবে। আমাদের একটা চিন্তা করতে হবে যে আমরা এত ট্রমার পর কিভাবে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করব। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের অতীত কিন্তু অত্যন্ত ট্র্যাজিক, অত্যন্ত খারাপ, অত্যন্ত দুঃখময়। বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার যুদ্ধ হচ্ছে, আমি তখন 4th কি 5th গ্রেডে ছিলাম, এবং আমরা অটো প্রমোশন পেয়ে নেক্সট স্কুল ইয়ারে গিয়েছি। তখন আমরা খুবই খুশি ছিলাম, কারণ আমরা অটো প্রমোশন পেয়েছি। ছোট বাচ্চা হিসাবে কিছু বুঝতে পারতাম না। কিন্তু কয়েক বছরের মধ্যেই 1973-74-এর দিকে আমি দেখতে শুরু করলাম দুর্ভিক্ষর প্রকোপ। আমার এমন একটা স্মৃতি মনে আছে যে লোকেরা ডাস্টবিনে খাবার খুঁজত। যারা ভিক্ষা করে খায়, যারা মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে, ওদের কথা বাদই দেন। হঠাৎ করে দেখলাম আমাদের টাউনে হাজার হাজার কোটি কোটি মানুষ আসলো, তারা ভিক্ষা করছে। তাদের সাথে ছোট বাচ্চা, অ্যাডাল্ট, ইয়াং পিপল, এবং এই পর্যন্ত অনেকেই দেখলাম যে আস্তে আস্তে ওয়েস্টেড হয়ে যাচ্ছে। আবার অনেক ছোট বাচ্চা, ওরা খুব মোটা হয়ে গেল। সেটা হচ্ছে, তখন জানতাম না, তখন ওদেরকে মনে হতো হেলদি, বাট অ্যাকচুয়ালি ওইটা একটা ম্যালনিউট্রিশন, ওটা হচ্ছে কাওয়ার্শিয়ালকার। ওরা ফুলে যায়, ফেপে যায়। বাট এনিওয়ে, আমি যখন স্কুলে যেতাম তখন একটা ইয়াং ভদ্রলোককে দেখতাম, সে রাস্তার পাশে বসেই ভিক্ষা করত, এবং তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে কিন্তু খুবই ইয়াং মানুষ, আমার মনে হয় তখন হয়তো সে 25-30 বছর হবে। তারপর একদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম সে এখন আগের মতোই ভিক্ষা করছে, কিন্তু তার ছোট ছেলে হিসাবে জানি যে তার কন্ডিশন ডিটিরিয়েট করছে। স্কুল থেকে আসার পথে দেখি সে মারা গেল রাস্তার পাশে। তার যে ভিক্ষার যেই বাটিটা ছিল, সে এখনও ওটা ধরে আছে, কিন্তু সে মারা গেল। এই অতীত আমরা দেখেছি। তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং কিছুদিন পরেই তিনি একটা একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করলো। দেশে মাত্র 4টা নিউজ পেপার তখন 1975। এরপরেই সেই মিলিটারি কুতে তিনি মারা গেলেন। এরপর দেশে অনেক কাউন্টার কু, এগুলি সব হলো। জেনারেল জিয়া আসার পর একটু স্টেবিলাইজ হলো। এরপর আমি চট্টগ্রাম কলেজে গেলাম, কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল থেকে পাশ করে। তারপর চট্টগ্রাম কলেজের পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলাম। কিন্তু বাংলাদেশের দুরবস্থার কখনো আর উন্নতি হয়নি। পলিটিক্যাল আনস্টেবিলিটি চলে গেল। এরপর আপনাদের পাস্ট গভর্নমেন্ট তো, এবং জাতিকে ভাগ করা হলো, রাজাকার, নন রাজাকার, অনেকে ফাঁসি দেওয়া হলো। এরপর তো এই ধরনের একটা পাস্ট আমরা নিয়ে আসছি। আর সবচেয়ে ট্র্যাজিক হচ্ছে এই রিসেন্ট যেই গণ অভ্যুত্থান হলো, এখানে শত শত ইয়াং ছেলে পেলে মারা গেল, এমনকি বাচ্চা পর্যন্ত মারা গেল হেলিকপ্টারের গুলিতে। তো এই ধরনের অবস্থায় অনেকে বলতে পারেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশন একটা প্রিমেচিউর। নো, একটা প্রিমেচিউর না। একটা দেশ যদি ভালো করে গড়তে হয়, তাহলে আমাদের ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা এখন থেকে আলাপ করতে হবে। আপনি ধরুন সাউথ আফ্রিকার 3 লাখ শ্বেতাঙ্গ 35 লাখ কৃষ্ণাঙ্গকে চেপে রেখেছিল আজকে 60 বছর ধরে, কিন্তু ওরা রিকনসিলিয়েশন করতে পেরেছে। এরকম অনেক দেশে রিকনসিলিয়েশন, রিসেন্টলি কলম্বিয়াতে রিকনসিলিয়েশন হয়েছে। অনেক দশকের লেফটিস্ট গেরিলা ওয়ারফেয়ারের পরে এরকম অনেক, স্পেনে রিকনসিলিয়েশন হয়েছে। স্পেনের ডিক্টেটর ছিল হেনরিসিমো ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, এবং উনি অনেক লোককে মেরেছেন এবং অনেক
ওয়ার হয়েছে, অনেক স্প্যানিশ মারা গেছে, কিন্তু ওনারা রিকনসিলিয়েশন করে এখন স্পেন ইজ এ ভেরি ওয়েল ডেভেলপড কান্ট্রি। চিলিতে রিকনসিলিয়েশন হয়েছে। আর্জেন্টিনাতে সো কল ডার্টি ওয়ার, হাজার হাজার মানুষকে মারা হয়েছে, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই মারা হয়েছে, এবং ওদের বাচ্চা কাচ্চাকে অ্যাডপশন দিয়ে দেওয়া হয়েছে মিলিটারির কাছে। মিলিটারি মেইনলি ওই ভায়োলেন্সগুলি করেছিল। ওরা রিকনসিলিয়েশন করতে চাচ্ছে, তো আমরা কেন রিকনসিলিয়েশন করতে পারবো না? কারণ একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হিসাবে বাংলাদেশের কে যদি করা না যায়, বাংলাদেশের শান্তি কোনোদিন হবে না। তাই আমাদের একটা ব্রড কনসেনসাসে আসতে হবে। এখন সাউথ আফ্রিকাতে ওরা যেভাবে ন্যাশনাল রিকনসিলিয়েশন করেছে, ওটা হচ্ছে ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। ওরা ওখানে প্রত্যেকটা লোককে ডেকেছে, যারা যারা ভায়োলেশন, যারা যা ইম্পর্টেন্ট পজিশনে ছিল, যাদেরকে সাসপেক্ট করা হয়েছে যে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে এবং কৃষ্ণাঙ্গ বিরোধী কাজ করেছে, এবং ওদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ওরা অ্যাপোলোজাইজ করেছে, এবং এরপর অনেকে অনেক কাজে চলে গেছে। যেমন একটা লোক যিনি স্পেশালি স্টিভ বিকো ছিল একটা কৃষ্ণাঙ্গ গরিলা ফাইটার। স্টিভ বিকোকে যিনি মেরেছেন, যেই শ্বেতাঙ্গ, সেই শ্বেতাঙ্গকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং দ্য লেটেস্ট আমি জানি ওই শ্বেতাঙ্গ সম্বন্ধে উনি রিগ্রেট করে, অ্যাপোলোজাইজ করে, এখন কিন্তু উনি কৃষ্ণাঙ্গ এরিয়ায় ভলান্টিয়ারিং করেন। তাহলে আপনি দেখুন, একজন যে মোস্ট ভায়োলেন্ট ক্রিমিনাল, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং সে তার নিজের ভুল স্বীকার করে এখন ওই কৃষ্ণাঙ্গ যাদেরকে সে অত্যাচার করেছে তাদেরকে এখন সেবা করছে ভলান্টিয়ার হিসাবে। এগুলি সম্ভব। মানুষ ক্যান চেঞ্জ। আমাদের মোস্ট ক্রিমিনালও ভালো হতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? বাংলাদেশে তো অনেক ভায়োলেন্স হয়েছে, কিন্তু এরকম ভায়োলেন্স বাংলাদেশ ইউনিক না, এরকম অনেক জায়গায় এরকম ভায়োলেন্স হয়েছে। তো এটা আমি তার উত্তর দিতে পারবো না, এটার উত্তর দিতে হবে জনগণের কাছ থেকে। কিন্তু আমাদের লিডারশিপ যারা, তাদের এ ব্যাপারে লিড দিতে হবে। আমরা কি এ ব্যাপারে খুব স্টার্ন ক্রুয়েল হতে চাই, নাকি আমরা এ ব্যাপারে রিকনসিলিয়েশন করতে চাই, আমরা উদার হতে চাই, আমরা সবাইকে একটা সেকেন্ড চান্স দিতে চাই? কারণ আমরা যে সমস্ত ধর্মের অনুসারী, বেশিরভাগ ধর্মেই একটা সেকেন্ড চান্সের কথা লেখা আছে, যে আল্লাহ তাদের ক্ষমা করবে এবং দে উইল হ্যাভ এ সেকেন্ড চান্স। এখন আমেরিকাতেও এই সমস্ত সেকেন্ড চান্স দেয়ার জুডিশিয়ারির একটা নিয়ম আছে অনেক সময়। তো আমাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে। এখন আমার পার্সোনাল চিন্তা হচ্ছে, আমি এই ব্যাপারে কোনো এক্সপার্ট নই, প্রথমেই ভাই আমাকে প্লিজ মাফ করে দিয়েন, কিন্তু আমি বাংলাদেশকে, যখন বাংলাদেশে থাকতাম, আমি বাংলাদেশকে তখন মাইক্রোস্কোপ দিয়ে দেখেছি, মানে খুব কাছে বাংলাদেশের একজন হিসেবে দেখেছি। এখন আমি যখন অনেক দূরে থাকি, আমি আমেরিকায় থাকি, এখন বাংলাদেশকে আমি টেলিস্কোপ দিয়ে দেখছি, যার ফলে আমার একটা ব্রডার ভিউ ও এখন হচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে there has to be a combination of these two. আমার মনে হয় আমাদের একটা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনারও দরকার, বাট তার সাথে যারা যারা দোষ করেছেন, স্পেশালি যারা মানবতা বিরোধী কাজ করেছেন, যারা গুম করেছেন, যারা খুন করেছেন, ওদের একটা বিচার হওয়া উচিত। তো আমার মনে হয় আমাদের একটা হাইব্রিড কম্বাইন্ড অ্যাপ্রোচ নেওয়া উচিত। আমি আগেই বলেছি, আমি এ ব্যাপারে এক্সপার্ট নয়, আমি খালি সাধারণ একজন ডাক্তার। আর আমি সবাইকে বলি আমি হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তার মানে আই হ্যাভ দ্য শিটিয়েস্ট আউটলুক টু লাইফ। আমি ডিল করি মানুষের অন্ত্র নিয়ে, সেটাকে বলা হয় যে সেটা একটা অপবিত্র অথবা অপরিষ্কার অঙ্গ। তো আমাকে ক্ষমা করবেন, বাট আমার মনে হয় যেটা বাংলাদেশে একটা হাইব্রিড সিস্টেম হওয়া উচিত। আমাদের একটা ট্রুথ রিকনসিলিয়েশন কমিটি থাকা উচিত। যারা যারা খুনের কাজ, গুমের কাজ করেনি, তাদেরকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনে এসে অ্যাজ লং এজ ওরা স্বীকারোক্তি দেয় এবং তার জন্য ওরা ক্ষমা চায়, তাহলে তাদেরকে সোসাইটিতে রিহ্যাব করা যাবে। আপনি এই ক্যাটাগরিতে অনেক ইউনিভার্সিটি টিচারদেরকে রাখতে পারেন, আপনি এই ক্যাটাগরিতে অনেক বুদ্ধিজীবীদের রাখতে পারেন, যারা নন ভায়োলেন্ট, কিন্তু যারা স্বৈরাচারের পক্ষে কথা বলেছে এবং স্বৈরাচারকে সমর্থন করে স্বৈরাচারকে সক্ষম করেছে। এ ধরনের অনেক লোক হতে পারে। আপনি
মাস কিলিং তো করা যায় না, একটা জিনিস ভালো করার জন্য আরেকটা জিনিস তো আবার খারাপ করা যায় না, এই কথাটা সবসময় মনে রাখবেন। আর মনে রাখবেন, তারা স্বৈরাচারের সমর্থক হলেও তারা আমাদের ভাই, তারা আমাদের আত্মীয় স্বজন, আমরা একই জাতি, এই কথাটা সবসময় মনে রাখবেন। কিন্তু যারা খুন খারাপি করেছে, যারা গুম করেছে, যারা মানবতার বিরুদ্ধে চরম অন্যায় করেছে, তাদের আমার মনে হয় কিছুটা বিচার হওয়া উচিত। কিন্তু বিচারেও আমার মনে হয় আমাদের বিচারেও মানবিক হওয়ার উচিত। একটা কথা আছে, ইউ নো এ নেশন হাউ দে ট্রিট দেয়ার ক্রিমিনালস। আমরা যদি ক্রিমিনালদের ট্রিট করি উইথ নৃশংসতা, ক্রুয়েলটি, তাহলে আমরা কোনোদিন ভালো একটা নেশন হতে পারবো না, আমরা ভালো একটা জাতি হতে পারবো না। কাজেই যারা অত্যন্ত দোষ করেছে, যারা সবচেয়ে একেবারে খারাপ মানুষ, যেমন মানিককে নিয়ে এখন অনেক কথা হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি খুবই ক্রুয়েল ছিলেন, কিন্তু আমরা তো তার প্রতি ক্রুয়েল থাকতে পারবো না। তাকে শুনেছি যে আক্রমণ করা হয়েছে, সেটা খুবই রিগ্রেটেবল এবং খুবই লজ্জার ব্যাপার যে মানুষ এরকম করে। আর আমি দেখেছি অনেক আসামিকে হাজির করা হয়েছে, তাদেরকে লয়ার, অন্য অ্যাটর্নিরা তাদেরকে ধরে পিটাচ্ছে। এটা কি ধরনের লয়ার? হোয়াট কাইন্ড অফ লয়ার দিস কান্ট্রি হ্যাজ? এটা জাতীয় লজ্জার ব্যাপার। আমাদের আইনকে সবসময় রেসপেক্ট করতে হবে এবং আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এনিওয়ে, গোয়িং ব্যাক, আমি বাংলাদেশের সব বুদ্ধিজীবী এবং সাধারণ জনগণ, স্পেশালি তোমরা তরুণ যারা জেন জি, যাদেরকে আমি সো মাচ রেসপেক্ট করি, তোমাদের এখন থেকে চিন্তা করা উচিত আমরা বাংলাদেশে কিভাবে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করব, যাতে বাংলাদেশকে একটা পরিপূর্ণ শান্তিপূর্ণ দেশ হিসাবে, একটা আইডিয়াল দেশ হিসাবে বিশ্বের সামনে দাঁড়া করানো যায়। সবাই বলবে দেখো বাংলাদেশ কি করেছে, ওরা এত উদার জাতি, ওরা ওরা ভালো কাজ করতে পারে, ওরা এবং ওদের শত্রুদের সাথে ওরা রিকনসাইল করতে পারে। শত্রুদের সাথে রিকনসাইল করাটা অ্যাকচুয়ালি অনেক শক্তির ব্যাপার, অনেক সাহসের ব্যাপার। কারণ যারা কাপুরুষ, তারা কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারে না, তারা কাউকে ক্ষমা করতে পারে না। কাজেই আপনারা যদি সাহসী হন, এখন থেকে চিন্তা করেন কিভাবে ন্যাশনাল রিকনসিলিয়েশন করা যাবে। আই হোপ এটা দিয়ে অ্যাটলিস্ট একজনের মনেও এই চিন্তাটা ঢুকবে যে আমরা সবাই জাতি হিসাবে আমরা পিসফুলি থাকতে চাই, আমরা আজীবন মারামারি কাটাকাটি করতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। খুদা হাফেজ।